একসময় দক্ষিণ এশিয়ায় মূল্যস্ফীতির সংকটে সবচেয়ে বেশি আলোচনা ছিল শ্রীলঙ্কা আর পাকিস্তান। দুই দেশই কঠিন সময় পার করেছে। কোথাও মূল্যস্ফীতি 70%, কোথাও 50% ছাড়িয়ে গিয়েছিল। কিন্তু কয়েক বছরের কঠোর সংস্কারের পর ধীরে ধীরে সেই সংকট কাটিয়ে উঠেছে দেশ দুটি। অথচ বাংলাদেশ 4 বছর ধরে দেশের মানুষ প্রায় একই অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে। বাজারে গেলে আপনারও নিশ্চয়ই মনে হচ্ছে গত সপ্তাহ, গত মাস কিংবা গত বছরের চেয়ে আজ একই পণ্য কিনতে আরও বেশি টাকা লাগছে। চাল, ডাল, তেল, মাছ, মাংস, সবজি, বাসা ভাড়া, বিদ্যুৎ, গ্যাস, প্রায় সব কিছুরই খরচ বেড়েছে। প্রশ্ন হলো, সেই 2022-এ রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় বাড়তে থাকা মূল্যস্ফীতির চাপ এখনও কমছে না কেন? এমন পরিস্থিতিতে এশীয় উন্নয়ন ব্যাংকের নতুন পূর্বাভাস আপনার উদ্বেগ আরও বাড়াবে। এডিবির এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক জুলাই 2026 বলছে, চলতি 2026-27 অর্থবছরও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি গড় মূল্যস্ফীতি হবে বাংলাদেশে, 8.8%। অর্থাৎ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশ এখনও এই অঞ্চলের সবচেয়ে চাপে থাকা অর্থনীতিগুলোর একটি। এখানে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ তো বসে নেই, নানান উদ্যোগের কথা বলছে সরকার। মূল্যস্ফীতি কমাতে বাংলাদেশ ব্যাংক গত কয়েক বছর ধরে সংকোচনমূলক মুদ্রানীতি অনুসরণ করছে। নীতিগত সুধার ও পলিসি রেপো রেট 10% রাখা হয়েছে, ঋণের সুদ বেড়েছে, সরকার বিভিন্ন পণ্যের শুল্ক কমিয়েছে, বাজার তদারকির কথাও বলা হচ্ছে বারবার, এমনকি বাজেটেও মূল্যস্ফীতিকে প্রাধান্য দেওয়ার কথা বলা হচ্ছে। চলুন আগে জানি মূল্যস্ফীতি কী এবং কেন এত গুরুত্বপূর্ণ। সহজভাবে বললে, নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্য ও সেবার সামগ্রিক মূল্য বেড়ে যাওয়াকেই মূল্যস্ফীতি বলা হয়। অর্থাৎ আগে যে পরিমাণ টাকা দিয়ে একটি নির্দিষ্ট পরিমাণ পণ্য বা সেবা কেনা যেত, মূল্যস্ফীতি বাড়লে সে একই জিনিস কিনতে আরও বেশি টাকা লাগে। এর ফলে টাকার ক্রয় ক্ষমতা কমে যায়। কিন্তু অর্থনীতির ভাষায় এই সংজ্ঞার বাস্তব অর্থ আরও কঠিন, কারণ এর সঙ্গে জড়িয়ে আছে মজুরি বৃদ্ধির বিষয়টিও। মনে করুন 2025-26 অর্থ বছরে আপনার বেতন বেড়েছে 8%, কিন্তু একই সময়ে মূল্যস্ফীতি বেড়ে গেছে 9%। তাহলে কাগজে কলমে আপনার আয় তো বাড়েইনি, উল্টো আপনার ক্রয় ক্ষমতা কমে গেছে। এবার আসুন বাস্তবতায়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএস সরকারি এই প্রতিষ্ঠানটির হিসেবে গত জুনে বাংলাদেশে গড় মূল্যস্ফীতি ছিল 9.16%। অন্যদিকে জাতীয় গড় মজুরি ছিল মাত্র 8.18%। অর্থাৎ মূল্যস্ফীতি চাপে আসলে আপনার আয় কমেছে, কারণ আয় যতটা বেড়েছে তার চেয়েও দ্রুত বেড়েছে বাজারের দাম। তাই একই বেতন দিয়ে আগের মতো বাজার করা যাচ্ছে না। সরকারি প্রতিষ্ঠান বিবিএস এর তথ্য বিশ্লেষণ বলছে, 2025-26 অর্থ বছরে বাংলাদেশের গড় মূল্যস্ফীতি ছিল 8.63%। এদিকে এডিবির পূর্বাভাস সত্য হলে আগের বছরের এই মূল্যস্ফীতির চেয়েও চলতি অর্থ বছরে মূল্যস্ফীতি হবে আরও বেশি। তাহলে সমস্যা কোথায়? এডিবির বিশ্লেষণ বলছে, বাংলাদেশের বর্তমান মূল্যস্ফীতি শুধু অতিরিক্ত চাহিদার কারণে নয়, এর বড় কারণ জ্বালানি, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ার দীর্ঘমেয়াদী প্রভাব। জ্বালানির দাম বাড়লে শুধু বাসা ভাড়া বাড়ে না, কারখানার উৎপাদন খরচ বাড়ে, কৃষকের সেচ খরচ বাড়ে, পণ্য পরিবহনের খরচ বাড়ে, শেষ পর্যন্ত সেই বাড়তি ব্যয় যোগ হয় প্রতিটি পণ্যে। অর্থনীতিতে এটিকে বলা হয় সেকেন্ড রাউন্ড এফেক্ট। এর সঙ্গে রয়েছে টাকার অবমূল্যায়ন, খাদ্য ও সেবা খাতে দীর্ঘস্থায়ী মূল্যচাপ এবং সরবরাহ ব্যবস্থার দুর্বলতা। ফলে শুধু সুধার বাড়িয়ে মূল্যস্ফীতি কমানো কঠিন হয়ে পড়েছে। সিপিডি ডিস্টিংগুইশড ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান আমাকে বলেছেন, শুধু মুদ্রানীতি বা রাজস্ব নীতি দিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা আর সম্ভব নয়। সরকার শুল্ক কমালেও সেই সুবিধা ভোক্তার কাছে পৌঁছচ্ছে না। পুরো সরবরাহ ব্যবস্থায় কার্যকর নজরদারির প্রয়োজন। অর্থাৎ সমস্যা শুধু অর্থনীতির বইয়ে নয়, বাজার ব্যবস্থাপনাতেও। এর মধ্যে নতুন ঝুঁকি তৈরি করেছে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব। 3রা জুন 2026 যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর বা ইউএসটিআর জোরপূর্বক শ্রমের অভিযোগ তুলে বাংলাদেশ সহ 60টি অর্থনীতির পণ্যের উপর 10 থেকে 12.5% অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব দেয়। এই শুল্ক কার্যকর হলে রপ্তানি আয় কমতে পারে, বৈদেশিক মুদ্রার উপর চাপ বাড়তে পারে, কারণ ডলারের দাম বাড়লে জ্বালানি, খাদ্যপণ্য, শিল্পের কাঁচামাল সবকিছুর খরচই বাড়বে, আর প্রভাব গিয়ে পড়বে বাজারের দামে। এডিবিও বলছে, মধ্যপ্রাচ্য সংঘাত, জ্বালানির দাম বৃদ্ধি এবং বৈশ্বিক বাণিজ্য অনিশ্চয়তায় বাংলাদেশের মূল্যস্ফীতিকে আরও দীর্ঘায়িত করতে পারে। তবে পুরো চিত্রটা শুধু নেতিবাচক নয়। এডিবির বাংলাদেশের আবাসিক মিশনের ভারপ্রাপ্ত প্রধান আকিরা মাতসুনাগা বলেছেন, কঠিন বৈশ্বিক ও অভ্যন্তরীণ পরিস্থিতির মধ্যেও শক্তিশালী রেমিটেন্স প্রবাহ এবং সেবা খাতের স্থিতিশীলতার কারণে বাংলাদেশের অর্থনীতি চাপ সামলে এগিয়ে যাচ্ছে। তবে টেকসই পুনরুদ্ধারের জন্য সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা, বিনিয়োগ পরিবেশ, আর্থিক খাতে সুশাসন এবং জ্বালানি ও অবকাঠামো খাতে সংস্কার অব্যাহত রাখতে হবে। সব মিলিয়ে ছবিটা স্পষ্ট। বাংলাদেশের বর্তমান মূল্যস্ফীতি আর শুধু চাহিদাজনিত মূল্যস্ফীতি নয়, এটি এখন ব্যয়জনিত মূল্যস্ফীতি বা কস্ট পুশ ইনফ্লেশন। জ্বালানি ব্যয়, টাকার অবমূল্যায়ন, সরবরাহ ব্যবস্থা দুর্বলতা, বাজার প্রতিযোগিতার অভাব, উৎপাদন ব্যয় এবং বৈশ্বিক অনিশ্চয়তা সব মিলেই মূল্যস্ফীতিকে দীর্ঘায়িত করে তুলেছে। তাই এখন সবচেয়ে বড় প্রশ্ন, নীতিগত সুদহার 10% রেখেও যদি মূল্যস্ফীতি না কমে, তাহলে কি শুধু মুদ্রানীতি যথেষ্ট, নাকি বাজার সংস্কার, বিনিয়োগ, উৎপাদন এবং সরবরাহ ব্যবস্থার বড় ধরনের পরিবর্তন আনা ছাড়া দক্ষিণ এশিয়ার এই সর্বোচ্চ মূল্যস্ফীতির তকমা থেকে বের হওয়া সম্ভব হবে না?
আপনার কি মনে হয়?